আসসালামু আলাইকুম। গাজীপুর মেট্রোপলিটন কলেজ। আমি প্রভাষক মাহমুদা আক্তার। বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দ্বিতীয় পত্র। চলে আসলাম তোমাদের ক্লাসে। তোমরা কেমন আছো সবাই? আমি গত ক্লাসে তোমাদের বিপণনের প্রথম অধ্যায় পড়িয়েছিলাম। আজকেও প্রথম অধ্যায়ই পড়াবো। তোমাদের প্রথম অধ্যায়ে যে টপিকসগুলো পড়িয়েছিলাম সেগুলো একটু মনে করিয়ে দিই। প্রথম অধ্যায়ে বিপণন কাকে বলে এবং বিপণনের মৌলিক ধারণা এবং বিপণনের কম বিকাশ পড়িয়েছি। পড়াগুলো আমরা আবার একটু রিভিশন দেই। বিপণন কাকে বলে? পণ্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যক্রমের সমষ্টিকেই বিপণন বলে। আবারও বলি যে পণ্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যক্রমের সমষ্টি হচ্ছে বিপণন। আচ্ছা, বিপণনের মৌলিক ধারণার মধ্যে যে কয়েকটা ধারণা ছিল তার মধ্যে হচ্ছে চাহিদা। ভোক্তার অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। ক্রেতা ভ্যালু কাকে বলে? পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় তার বিনিময়ে যে অর্থ ব্যয় করা হয়, এই দুইয়ের পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু। এবং তোমার ক্রেতা সন্তুষ্টি কাকে বলে? প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে ভোক্তার মধ্যে যে আনন্দের অনুভূতি সৃষ্টি হয় তাকেই কি বলে? ক্রেতা সন্তুষ্টি। আচ্ছা, আজকে তোমাদের যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য। বিপণনের বৈশিষ্ট্য যখন তোমাদের প্রথম ক্লাস নিয়েছিলাম আমি কিন্তু বলেছিলাম যে বিপণনের বৈশিষ্ট্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস। অবশ্যই তোমরা এই টপিকসটা খুব ভালো মতো ক্লিয়ার করবে, কারণ এই টপিকস থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রতিটা ধাপের প্রশ্নই বিপণনের বৈশিষ্ট্য থেকে হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা প্রথমেই দেখি যে বিপণনের বৈশিষ্ট্য এখানে কি বলা হয়েছে। বিপণনের মূল কথা হলো ক্রেতা সন্তুষ্টি প্রদানের মধ্য দিয়ে মুনাফা অর্জন। আসলে মূলত বিপণন বা ব্যবসায় জগতের মূল কথাই হচ্ছে ক্রেতা সন্তুষ্টির মধ্য দিয়ে মুনাফা অর্জন। এক্ষেত্রে ক্রেতা বা ভোক্তা পছন্দ অপছন্দ চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়, তাই ভোক্তা বা ক্রেতার পছন্দের প্রভাব সৃষ্টিকারী কাজকর্মের সমষ্টিকে বিপণন হিসেবে চিহ্নিত করা হয়। এর জন্য বলা হয় মার্কেটিং ইজ দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যাট এ প্রফিট। বিপণন হলো ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা লাভ। আচ্ছা, বিপণনের অনেকগুলো বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ভ্যালু যোগাযোগকারী কার্যক্রম। ভ্যালু যোগাযোগকারী কার্যক্রম। বিপণনের অন্যতম বৈশিষ্ট্য হলো পণ্যের ভ্যালু সৃষ্টি করা। অবশ্যই তোমাদের মনে আছে ভ্যালু শব্দটির অর্থ কী? ভ্যালু শব্দটির অর্থ হচ্ছে সুবিধা। ভ্যালু শব্দটির অর্থ হচ্ছে সুবিধা। আর বিপণনে ভ্যালু কিভাবে যোগাযোগ সৃষ্টি করে? কারণ পণ্য ভোগের মাধ্যমে ক্রেতা ভ্যালু পেয়ে থাকে আর পণ্য বিক্রয়ের মাধ্যমে বিক্রেতা ভ্যালু পেয়ে থাকে। দুইজনই ক্রেতা বিক্রেতা উভয়ই একটা পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে উভয়ই কী পায়? ভ্যালু পায়। তার মানে হচ্ছে সুবিধা পায়। কেননা ক্রেতা পণ্যের ভ্যালু বিবেচনা করে পণ্য ক্রয় করে থাকে। এক্ষেত্রে যে বিপণনকারী যত বেশি পণ্য ভ্যালু ও ক্রেতা ভ্যালু সৃষ্টি করতে পারে সেই বিপণনকারী বিপণন কর্মকাণ্ডে তত বেশি সফল হয়। বিপণনের অন্যতম বৈশিষ্ট্যই হলো পণ্য ও ক্রেতা উভয় ভ্যালু সৃষ্টি করা বা কর্ম সম্পাদন করা। ভ্যালু সৃষ্টির জন্য ভোক্তার রুচি চাহিদা নির্ধারণ, পণ্যের ডিজাইন প্রণয়ন, পণ্য উৎপাদন, ব্র্যান্ড নির্ধারণ, প্যাকেজিং, বাজার সৃষ্টি, বিক্রয় বণ্টন, বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, বিক্রেতার সেবা ইত্যাদি কার্যক্রম সম্পাদন করে থাকে। ভ্যালু সৃষ্টির জন্য একজন ক্রেতাকে সব ধরনের সুবিধা মাধ্যমেই একজন বিক্রেতা তার পণ্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। আচ্ছা, আমরা দেখি পরবর্তী বৈশিষ্ট্যগুলো কি আছে। পরবর্তী বৈশিষ্ট্য 2 নম্বরটা হচ্ছে সামাজিক প্রক্রিয়া।
বিপণন সামাজিক প্রক্রিয়ারই একটি অংশ। সামাজিকভাবে বসবাসরত মানুষকে কেন্দ্র করে বিপণন কার্যক্রম পরিচালিত হয়। একদম সহজ কথা যে সমাজে বসবাসরত মানুষকে নিয়েই বিপণন কর্মকাণ্ড পরিচালিত হয়। মানুষের প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণের জন্যই সমাজ, সংস্কৃতি এবং ক্রেতা ও ভোক্তাকে কেন্দ্র করে বিপণনের কাজ সম্পাদন করা হয়। সেই সব পণ্য সমাজের মানুষের উপকারে লাগে সেগুলোকে নিয়েই বিপণন কার্যক্রম পরিচালনা করা হয়। আর যেসব পণ্য সমাজের জন্য ক্ষতিকর বা নিরাপদ নয় সেগুলো বিপণনের অন্তর্ভুক্ত নয়। একদমই সহজ কথা যে যে পণ্যগুলো মানুষের উপকারে বা মানুষের কাজে লাগে সেগুলো নিয়েই মূলত বিপণনের কার্যক্রম পরিচালনা হয়। কিন্তু যে পণ্যগুলো মানুষের ক্ষতি করে বা নিরাপদ নয় সেগুলো বিপণনের অন্তর্ভুক্ত না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা যায়। বিপণনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য ব্যবস্থাপনার ধারণা ও প্রক্রিয়াকে কাজে লাগাতে হয়। ব্যবস্থাপনার সাথে জড়িত কাজগুলো হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, নির্দেশনা, নিয়ন্ত্রণ, পেশনা ইত্যাদি। ব্যবস্থাপনার যে 7টি ধাপ আছে এই 7টি ধাপের সমন্বয়ই হচ্ছে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এই 7টি ধাপের মাধ্যমেই একজন বিপণনকারী তার ব্যবসায় পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। এই সব কাজকে বিপণনের ক্ষেত্রেও কাজে লাগানো হয়। বিপণনের বিভিন্ন স্তরে পণ্য উন্নয়ন, বন্টন, মূল্য পর্যালোচনা, মূল্য নির্ধারণ, প্রসারণের নীতি ইত্যাদি কাজের মাধ্যমেই একজন ব্যবসায়ী তার ব্যবস্থাপকীয় প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। 4 নম্বরটা হচ্ছে বিনিময় প্রক্রিয়া। বিনিময় বিপণনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। বিনিময়ের ধারণা থেকেই বিপণনের ধারণার উৎপত্তি। বিনিময় অবশ্যই আমরা বুঝি কারোর কাছে কোনো কিছু অর্পণের মাধ্যমে নির্দিষ্ট কিছু পাওয়াই হচ্ছে মূলত বিনিময়। বিনিময়ের মাধ্যমে বিপণনকারী ভোক্তার প্রয়োজন ও অভাব পূরণের মাধ্যমে সন্তুষ্টি সৃষ্টিকারী এবং মুনাফা অর্জন করলে বিপণনের কাজ সম্পন্ন হয়। বিনিময়ের ক্ষেত্রে এক পক্ষ কিছু প্রদান করে এবং অন্য পক্ষ কিছু গ্রহণ করে, এটাই হচ্ছে মূলত বিনিময়ের মূল কথা। এক্ষেত্রে অর্থের বিনিময়ে পণ্য বা সেবা ক্রয় করা হয়। বিপণনকারী অর্থের বিনিময়ে পণ্য বা সেবা সরবরাহের মাধ্যমে ভোক্তাকে সন্তুষ্ট করে থাকে। পুনর্বিনিময়ের জন্য এ ধরনের বিপণনের কাজে তারা নিয়োজিত থাকে। তাহলে বিনিময় প্রক্রিয়াটা বিপণনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? কারণ বিনিময়ের মাধ্যমেই মূলত বিপণন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। সন্তুষ্টি বিধান। বিপণনের ক্ষেত্রে সন্তুষ্টি বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত বিপণনের প্রধান উদ্দেশ্য। ক্রেতা সন্তুষ্টির উপরেই ব্যবসায়ের প্রতিষ্ঠানের অস্তিত্ব নির্ভর করে, কারণ আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ক্রেতা সন্তুষ্টির উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। এ কারণে আজকে আমরা আমাদের পণ্যকে ভালোবাসি না, ভালোবাসি আমাদের ক্রেতাদেরকে। এই লাইনটি বিপণনের স্লোগান হিসেবে বিবেচিত হয়। কেন? কারণ হচ্ছে ক্রেতার কথা চিন্তা করেই পণ্যের গুণাগুণ নির্ভর করে থাকে। তাই বলা হয় যে মূলত ক্রেতা সন্তুষ্টির উপর ভিত্তি করেই তোমার বিপণনের কার্যক্রম সম্পন্ন করা হয়। অবশ্যই আমাদের মনে আছে যে ভোক্তাই রাজা। এই কথাটির অর্থ কী? যে ভোক্তাকে সন্তুষ্ট করার জন্যই বিপণন জগতের সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন হয়ে থাকে। বিপণন জগতের সমস্ত কর্মকাণ্ড কেন সম্পন্ন হয়? ভোক্তাকে সন্তুষ্ট করার জন্য। অর্থনৈতিক প্রক্রিয়া। বিপণনে অনেক অর্থনীতিবিদ ও বিপণন বিশেষজ্ঞ অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। বিপণনের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। পণ্য উৎপাদন, বন্টন, প্রসার, বিক্রয় সহ প্রতিটি কাজেই অর্থের প্রয়োজন রয়েছে। অর্থ বিপণন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যায়। বিপণনের উদ্দেশ্যে অর্থনৈতিক। কথাটার অর্থ হচ্ছে যে বিপণনের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি, কারণ বিপণনের মাধ্যমেই পণ্য
একজন চূড়ান্ত ভোক্তার হাতে পৌঁছানো সম্ভব হয়। আর বিপণনের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা কাজের সমষ্টি মূলত একটা অর্থনৈতিক প্রক্রিয়া। এরপরে হচ্ছে উপযোগ সৃষ্টি। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে উপযোগ সৃষ্টি। অবশ্যই আমাদের সবার মনে আছে উপযোগটা কি, যা মানুষের অভাব পূরণ করতে সক্ষম, তাই হচ্ছে মূলত উপযোগ। আর বিপণন যে উপযোগ সৃষ্টি করে সেটা হচ্ছে পরোক্ষভাবে বিপণন উপযোগ সৃষ্টি করে থাকে। বিপণন কখনোই সরাসরি উপযোগ সৃষ্টি করে না, এটা হচ্ছে পরোক্ষভাবে উপযোগ সৃষ্টি করে। উৎপাদন প্রত্যক্ষভাবে উপযোগ সৃষ্টি করে আর বিপণন পরোক্ষভাবে উপযোগ সৃষ্টি করে। বিপণন কী কী উপযোগ সৃষ্টি করে? হস্তান্তরগত, স্থানগত, সময়গত ইত্যাদি। মুনাফা অর্জন। বিপণনের অন্যতম বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন। অবশ্য এটা সব ক্ষেত্রেই যে বিপণনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে বিপণনকারী মূলত পণ্য উৎপাদন, পণ্য বিক্রয় করে থাকে। এরপরে হচ্ছে 9 নম্বর পয়েন্ট, ভোক্তামুখী প্রক্রিয়া। বিপণনের সকল কর্মকাণ্ডকে উদ্দেশ্য করে পরিচালিত হয়। বিপণন কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যই থাকে ভোক্তার সন্তুষ্টি বিধান, কিন্তু বিপণন কৌশল নির্ধারণ করা হলো যে তাতে ভোক্তা অসন্তুষ্ট হলো, তবে সেই বিপণন কৌশল সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। একদমই সহজ, যে এমন কোনো কৌশল অবলম্বন করা হলো যে কৌশলে কি ভোক্তা অসন্তুষ্ট হলো, তাহলে অবশ্যই পুরো কৌশলটাই ব্যর্থ হবে। ভোক্তার প্রয়োজন, অভাব ও চাহিদা, রুচি, পরিবর্তনশীলতা, ক্রয় সামর্থ্য ইত্যাদি বিবেচনায় নিয়ে বিপণন কার্যক্রম পরিচালনা করলে তা সফল হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিপণনের ক্ষেত্রে ভোক্তাই মূল বিবেচ্য হিসেবে ধরা হয়। ভোক্তাই রাজা, এই দর্শনের ভিত্তিতে বিপণনের কার্যক্রম পরিচালনা করে ভোক্তার প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণের মাধ্যমে সন্তুষ্টি প্রদানের ব্যবস্থা করা হয়। ভোক্তামুখী প্রক্রিয়া 9 নম্বর এই পয়েন্টটা তোমরা একদম মুখস্থ করে ফেলবে, কারণ এই পয়েন্টটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আকারে বেশিরভাগ সময়ই পরীক্ষায় আসে। 10 নম্বর পয়েন্টটা গতিশীল প্রক্রিয়া। বিপণনকে গতিশীল প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। একটা সময় বিপণন যেরকম ছিল আজ সেরকম নেই। সময়ের পরিবর্তনে বিপণনের নানা রূপ নিয়েছে। এর কারণে সময়ের আবর্তে ভোক্তার জীবনমান, রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা, ক্রয় আচরণ ইত্যাদির পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বিপণন কৌশলে পরিবর্তন এনেছে। এখন প্রতিনিয়ত বিপণন কর্মকাণ্ডের বৈচিত্র্য ও পরিবর্তন ঘটছে, আগামীতেও ঘটবে। আর এর কারণেই বলা হয় যে বিপণন একটি গতিশীল প্রক্রিয়া। একটা উদাহরণের মাধ্যমে খেয়াল করো যে কোনো পণ্য বাজারে বিক্রি করার পর একটা পণ্য মনে করো দীর্ঘদিন ধরে বাজারে আছে, কিন্তু এতে ক্রেতারা একসময় দেখা যাচ্ছে যে পণ্যের প্রতি বিরক্ত মনোভাব তৈরি হয় বা পণ্যের চাহিদা কমে যায়। সেই ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠান যে কাজটা করে, পণ্যের আকার, রং, ডিজাইন বা গন্ধ যে কোনো কিছু পরিবর্তন করে নতুনভাবে পণ্যটাকে আবার বাজারে নিয়ে আসে, যার কারণে বলা হয় যে বিপণন একটা গতিশীল প্রক্রিয়া। গতিশীল শব্দের অর্থ অবশ্যই এটা চলমান একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা একটা ধাপের পর আরেকটা ধাপ, একটা পর্যায়ের পর আরেকটা পর্যায় সবসময় চলতেই থাকে। এটা যার কারণে বলা হয় যে বিপণন একটি গতিশীল প্রক্রিয়া। সমন্বিত প্রক্রিয়া। বিপণনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি সমন্বিত একটি প্রক্রিয়া। সমন্বিত কথাটির অর্থ হচ্ছে অনেকগুলো জিনিসের সমষ্টি হচ্ছে মূলত সমন্বিত। যেমন এখানে বলা হয়েছে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, পর্যায়িতকরণ, অর্থসংস্থান, বন্টন, বিক্রেতার সেবা ইত্যাদি কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে বিপণন কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হয়। মানে অনেকগুলো কাজের সমন্বয়ের মাধ্যমে বিপণনকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যেতে হয়। সন্তোষজনক পণ্য উৎপাদন এবং ক্রেতার কাছে তার
সুষ্ঠুভাবে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং বিপণনের যাবতীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হয়। মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান। বিপণনের অন্যতম বৈশিষ্ট্য হল মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান। বিপণন অবস্থায় পাইকারি ও খুচরা ব্যবসায়ী, প্রতিনিধি, পরিবেশক ইত্যাদি বিভিন্ন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী থাকে। অনেক সময় উৎপাদকের পক্ষে সরাসরি পণ্য ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব হয় না। ফলে যে কাজটা হচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ের মাধ্যমে পণ্য ভোক্তার কাছে পৌঁছানো হয়। আমরা সবাই জানি যে পণ্য উৎপাদন থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত এর মাঝে যারা অবস্থান করে সবাই হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। আর বিপণনে মধ্যস্থ ব্যবসায়ের ব্যবহার অনেক বেশি হয়, কারণ যে পণ্য উৎপাদন করে তার পক্ষে কখনোই সম্ভব হয় না সরাসরি পণ্যটা ভোক্তার হাতে পৌঁছানো, যার কারণে মধ্যস্থ ব্যবসায়ের ব্যবহার করা হয়ে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন। বিপণন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রেখে থাকে। বিপণনের মাধ্যমে নতুন পণ্য ও সেবা সরবরাহ করা হয়, যা ভোগ বা ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটায়। নতুন নতুন পণ্য ব্যবহারের ফলে ক্রেতার একঘেয়েমি জীবনের অবসান ঘটে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ। বিপণনের অন্যতম বৈশিষ্ট্য হল ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ রক্ষার মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করা। যোগাযোগের মাধ্যমে বিক্রেতা ক্রেতার চাহিদা সম্পর্কে জানতে পারে এবং সেই অনুযায়ী পণ্য সরবরাহ করে সন্তুষ্টি প্রদানের চেষ্টা করে থাকে। বিপণনের মাধ্যমে যে কাজটা হয় সেটা হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগ হয়, আর এই যোগাযোগের ফলে ক্রেতার কী ধরনের পণ্যের চাহিদা বা কী তার প্রয়োজন এটা জানা যায় এবং পরবর্তীতে সেই চাহিদা বা প্রয়োজন মেটানোর মাধ্যমে ক্রেতার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়। উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। বিপণনকে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা যায়। বিপণনের মাধ্যমে উৎপাদক ও মধ্যস্থ ব্যবসায়ীর মুনাফা অর্জন করে থাকে। আবার ক্রেতা বিপণনে আকৃষ্ট হয়ে পণ্য ক্রয়ের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করে থাকে। ক্রেতা ও বিক্রেতার উদ্দেশ্য নিয়ে বিপণন প্রক্রিয়ার সাথে জড়িত এবং উদ্দেশ্য অর্জন করে থাকে। কথাটার অর্থ হচ্ছে যে বিপণন হচ্ছে মূলত উদ্দেশ্য অর্জন প্রক্রিয়া। কেন? এখানে একদিকে বিপণনকারী তার মুনাফা অর্জনের উদ্দেশ্য, আর অন্যদিকে ক্রেতার থাকে পণ্য অর্জনের উদ্দেশ্য। পণ্য অর্জনের মাধ্যমে সন্তুষ্টি অর্জন, আর বিপণনকারী হচ্ছে মুনাফা অর্জনের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন। সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিযোগিতা। বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। এই যুগে বিপণন কৌশলের সমন্বয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপণনের ক্ষেত্রে প্রতিযোগিতার কথা বিবেচনা করেই কৌশল নির্ধারণ করা হয়। প্রতিটা পণ্যই যেহেতু সমজাতীয় পণ্য আছে, আর সমজাতীয় পণ্য থাকার কারণেই প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হয়, আর এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অবশ্যই বিপণন একটি সমন্বিত কৌশল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিপণনের ক্ষেত্রে এখানে তোমাদের যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে অবশ্যই বিপণনে প্রতিযোগিতাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যে প্রতিষ্ঠান যত বেশি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে সেই প্রতিষ্ঠানই বাজারে একটা নির্দিষ্ট জায়গা করে নিতে পারবে। সবাই একটু খেয়াল করো যে আমি যে সাবজেক্টের ক্লাস নেই তোমাদের, এই সাবজেক্টের বিস্তারিত আলোচনা বা বিস্তারিত তথ্য এটা বোর্ডে লিখে তোমাদের করানো সম্ভব না, যার কারণে আমি তোমাদের এইভাবে ক্লাস নিচ্ছি। তোমরা অবশ্যই মূল বই থেকে পড়াটার ডিটেলস ভালো মতো দেখে নেবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত।